সেকেন্ড ইউনিট পড়বো দ্য ক্লাউডস এর। হিজ মাদার ওয়াজ দ্য ফার্স্ট হি হ্যাড আস্কড ইন দ্য মর্নিং। তো আমরা আগের ইউনিটের মধ্যে দেখেছি যে ছেলেটা কনস্ট্যান্ট ওয়েতে কিসের খোঁজ করছিল, মেঘের খোঁজ করছিল, এবং বিভিন্ন ব্যক্তিকে র্যান্ডমলি সে কি করছিল, প্রশ্ন করছিল যে তুমি কোথাও মেঘ দেখেছো কিনা বা ইত্যাদি সেই সংক্রান্ত। বাট আনফর্চুনেটলি কেউ তার প্রশ্নের সঠিক যে সেন্সটা সেটাকে বের করে উঠতে পারছিল না। তো এই অবধি আমাদের মোটামুটি একটা জায়গাতে গিয়ে শেষ হয়েছে। এখানে ছেলেটা মনে হচ্ছিল যেন একটা ওই হারিয়ে যাওয়া সন্তানের মতন করে বাচ্চার খোঁজ করছে, এরকম ধরনের একটা ব্যাপার, সেই জায়গাটা বলা হয়েছিল। His mother was the first he had asked in the morning. তার মা ছিলেন প্রথম ব্যক্তি যাকে সে সকালবেলায় জিজ্ঞাসা করলো। কি জিজ্ঞাসা করছে? আন্ডারলাইন করতে হবে। বলছে আম্মাজি where have the clouds gone? তার মা ছিলেন প্রথম ব্যক্তি যাকে সে সকালবেলায় জিজ্ঞাসা করছে। বলছে আম্মাজি মেঘগুলো কোথায় গেল, মেঘেরা কোথায় গেল? হুজ গন where? আম্মাজি said, আম্মাজি বলেন কে আবার কোথায় যাবে? As if he had asked an exceptionally stupid question. যেন তাকে একটা অদ্ভুত রকমের স্টুপিড প্রশ্ন করা হয়েছে। স্টুপিড মানে কি? বোকা বোকা টাইপের প্রশ্ন করা হয়েছে। অর্থাৎ দেখবি এমনিতেই সকালের দিকটাতে বাড়িতে মায়েদের একটা প্রচন্ড কর্মব্যস্ততা থাকে। ম্যাক্সিমাম সংসারেই সেই ব্যাপারটাই হয়, ম্যাক্সিমাম বাড়িতেই সেটা হয়। কেন? তোদের স্কুল থাকে, বাবারা অফিসে হোক বিজনেসে হোক তাদেরকে বেরোতে হয় সকাল সকাল। সেইখানে পুরো যে দায়িত্বভারটা, মানে রান্না বান্না থেকে শুরু করে তোদেরকে রেডি করানোর থেকে শুরু করে সমস্ত কিছু, টিফিন বানানো, সমস্ত কিছু দায়ভারটা গিয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রে কাদের ওপরে পড়ে? মায়েদের ওপরে গিয়ে পড়ে। তো সকালবেলা একটা প্রত্যেকটা বাড়িতেই কম বেশি একটা হারিড বা একটা রাশ একটা থাকে, প্রচন্ড পরিমাণে হাসেল থাকে প্রচন্ড। এইবার স্বাভাবিক অর্থে দাঁড়িয়ে সকালবেলা উঠে ধরে নেওয়া যেতে পারে যে সেই ছেলেটির মা তিনিও আর পাঁচটা সাধারণ ঘরের মতোই মহিলা, হাউসওয়াইফ ধরনের। তো ন্যাচারাল বিষয় যে তিনিও সকালবেলা উঠে কি করছেন, তার সংসারের যাবতীয় কাজকর্ম পরিচালনা করছেন। সেই মুহূর্তে দাঁড়িয়ে তার এটা বোঝার বা জানার মতন টাইম নেই যে মেঘ কোথায় গেছে। তিনি এখন সংসারের কাজ করবেন না মেঘ দেখতে বেরোবেন? ছেলেটা তো বাচ্চা, ওর তো ম্যাচিউরিটি কম, স্বাভাবিকভাবে ও কি করছে, ও নিজের খেয়ালে মেতে রয়েছে। তো ও মাকে প্রশ্ন করছে যে মেঘগুলো গেলটা কোথায়। মা বলছে হুজ গন ওয়্যার, কে আবার কোথায় যাবে? আম্মাজি সাইড, আম্মাজি বললেন অ্যাজ ইফ হি হ্যাড আস্কড অ্যান এক্সেপশনালি স্টুপিড কোয়েশ্চেন, যেন তাকে একটা মারাত্মক রকমের বোকা বোকা প্রশ্ন করা হয়েছে। মানে মা প্রশ্নের উত্তরটাও কি করতে পারলেন না, ঠিক দিতে পারলেন না, অথবা প্রশ্নের মিনিংটাই তিনি বুঝতে পারলেন না। সকাল সকাল ছেলে বলছে মেঘ কোথায় গেল, মায়ের কি মেঘ দেখার টাইম রয়েছে? তখন সংসারের কাজ পড়ে রয়েছে। ক্লাউডস, ছেলেটা বললো মেঘ। ক্লাউডস, মা বলছেন মেঘ দেখার এক্সক্লামেশন মার্ক দেওয়া, ক্লাউডস এরকম, মা একটু বিস্ময় প্রকাশ করছেন। মেঘ, হ্যাভ ইউ লস্ট ইউর মাইন্ড বয়? আরে বাবা তোর কি মাথাটা খারাপ হয়ে গেল? এখানে বয় বলতে বাবা শোনা করে যেভাবে ছেলেদেরকে মায়েরা বলে সেইভাবে, যে তোর কি মাথাটা খারাপ হয়ে গেল রে, হারি আপ নাও, তাড়াতাড়ি কর এখন, ওয়াশ কুইকলি, সকালবেলা উঠেছি, হাত চোখ মুখ ধো সমস্ত কিছু, অ্যান্ড ইট ব্রেকফাস্ট, ইট ইউর ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট কর, গো টু স্কুল, যা স্কুলে যা। ডিজেক্টেডলি হি ওয়াশড হিজ হ্যান্ডস অ্যান্ড ফেস। ডিজেক্টেডলি মানে সমস্ত বলে দিচ্ছি, ডিজেক্টেডলি মানে বিষণ্ণভাবে। বিষণ্ণভাবে ছেলেটা কি করলো, তার হাত মুখ সমস্ত ধুলো, যাই হোক, কারণ মায়ের কাছ থেকেও তো প্রপার উত্তর কি পেলো না। স্বাভাবিকভাবে একটু মনটাও খারাপ হয়ে গেল যে আরে মাও জানে না ব্যাপারটা এরকম, যে মানে কি বাইরের লোক তো উত্তর দিতে পারছেই না, ওর মাও ওর উত্তরটা দিতে পারছে না, তো ন্যাচারালি একটু মনটা খারাপ হয়ে গেল। হি ওয়াশড হিজ হ্যান্ডস অ্যান্ড ফেস, সে তার হাত মুখ ইত্যাদি ধুলো। এট হিজ ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট করলো, অ্যান্ড লেফট হোম, এবং যথারীতি কি করলো, চলে গেল, ঘর ত্যাগ করলো। বাট দ্য কোয়েশ্চেন স্টিল হন্টেড হিম, কিন্তু প্রশ্নটা তাকে তখনও অব্দি তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে মানে ভাবাচ্ছে, মাথার মধ্যে চলছে কনস্ট্যান্ট ওয়েতে ওই কোয়েশ্চেনটা। কি কোয়েশ্চেন? আন্ডারলাইন করতে হবে, হোয়ার ডিড দ্য ক্লাউডস গো। সেম প্রশ্নটা মাথার ভেতরে তখন অব্দি কি করছে, ঘুরপাক খাচ্ছে। কি প্রশ্ন? মেঘগুলো গেল কোথায়, এই প্রশ্নটা মাথার উপরে কি করছে, কনস্ট্যান্ট ওয়েতে ঘুরপাক খাচ্ছে। He remembered what he had seen the night before. তার মনে পড়লো যে সে গত রাত্রিবেলা কি দেখেছিল। অ্যাকচুয়ালি কি দেখেছিল? ক্লাউডস গ্যাদারিং ইন দ্য ডার্ক স্কাই। আন্ডারলাইন করবি। এইবার আমাদেরকে ধীরে ধীরে লেখক মানে ইন্তিজার হোসেন তিনি কি করছেন, রুট কজটার দিকে নিয়ে যাচ্ছেন। রুট কজ মানে আমাদের প্রত্যেকেরই কম বেশি মনে হচ্ছে যে এরকম অদ্ভুত প্রশ্নটা ছেলেটা কেন করছে, ওর কি সত্যি মাথা খারাপ, যেটা ওর মা বলেছিল?
ব্যাপারটা তা নয়। তার মানে এই প্রশ্নটা করবার পিছনে বা মাকে এই প্রশ্নটা জিজ্ঞাসা করবার পিছনে একটা নির্দিষ্ট কি রয়েছে, লজিক রয়েছে, কারণ রয়েছে। স্বাভাবিকভাবে এইবার লেখক যিনি রয়েছেন ইন্তিজার হোসেন, তিনি আমাদের ধীরে 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 কি করছে, সমস্যাটা একদম মূলে, রুট কজটায় নিয়ে যাচ্ছে। তো ছেলেটা বলছে, প্রত্যেকে ভালো করে এই প্যারাটা খুব মন দিয়ে ফলো করবি, তাহলে ওই কোয়েশ্চেন যে মনের মধ্যে উঠেছিল বা উত্থাপিত হয়েছিল সেই বিষয়টাকে বুঝতে পারবি। বলছে হি রিমেম্বার্ড হোয়াট হি হ্যাড সিন দ্য নাইট বিফোর। ছেলেটার মনে পড়লো, কি মনে পড়লো, গত রাত্রিবেলা সে যেটা দেখেছিল ওই ব্যাপারটা তার মনে পড়লো। কি দেখেছিল, ক্লাউডস গ্যাদারিং ইন দ্য স্কাই, মেঘগুলো কি হচ্ছে আকাশের মধ্যে গ্যাদার করছে। গ্যাদার মানে কি করা, জড়ো করা। মেঘগুলো আকাশের মধ্যে জড়ো হয়েছে। বাট ওয়েন ইউ ওয়েন্ট টু স্লিপ, পরপর ক্রোনোলজিটা খেয়াল করবি, পরপর পরপর ঘটনাক্রমটা খেয়াল করবি। বাট ওয়েন ইউ ওয়েন্ট টু স্লিপ, কিন্তু যখন সে ঘুমাতে চলে গেল বা ঘুমাতে যাচ্ছিল আর কি, দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার অ্যান্ড ফুল অফ স্টার্স। আন্ডারলাইন, যখন সে ঘুমাতে যাচ্ছিল আকাশটা কেমন, তখন ক্লিয়ার, ফুল অফ স্টার্স। আকাশে কি উঠে গেছে, তারা উঠে গেছে। আচ্ছা, তারা উঠলে আমরা কিন্তু কি ভাবি, বৃষ্টি হবে না, এরকম টাইপের একটা কিছু মনে করা হয়। when he awoke again, এবার সে তো যাই হোক ঘুমাতে গিয়ে দেখছে আকাশ পুরো পরিষ্কার তো হয়ে গেল, তারা উঠে গেছে। ফার্দার আবার তার রাত্রিবেলার দিকে ঘুমটা ভেঙেছে। অনেক সময় আমাদের রাত্রিবেলা বিভিন্ন কারণে ঘুম ভাঙে, টয়লেট যাওয়ার থাকলে, জল তেষ্টা পেলে, বিভিন্ন কারণে। তো স্বাভাবিকভাবে তারও কি করেছে, ঘুমটা ভেঙেছে। when he awoke again, যখন সে আবার জেগে উঠলো, he had no idea of the time, তার সময়ের ব্যাপারে কোনো আইডিয়া ছিল না। ঘরটা পুরো অন্ধকার, ঘড়ি হয়তো দেখাও যাচ্ছে না, ন্যাচারাল ব্যাপার, সময়ের ব্যাপারে মানে কটা বাজে এক্স্যাক্টলি সে আন্দাজ করতে পারছে না। বুঝতে পারছিস তো, আন্দাজ করতে পারছে না। অল হি নিউ ওয়াজ দ্যাট ইট ওয়াজ দ্য মিডল অফ দ্য নাইট। আন্ডারলাইন, সে শুধুমাত্র কি বুঝেছিল, ওটা মাঝরাত, ব্যাস, এর বাইরে আর কিচ্ছু বুঝতে পারেনি। শুধুমাত্র তার একটা আইডিয়া হলো, রাত্রিবেলা তো অন্ধকারটা দেখে মোটামুটি একটা আইডিয়া করা যায় যে বেশি রাত, কম রাত, ইত্যাদি ইত্যাদি টাইপের ব্যাপারটা, মানে গভীর রাত কিনা ইত্যাদি। তো তার দেখে মোটামুটি ভাবে মনে হলো যে হ্যাঁ, মাঝরাত্রের দিকটায় হবে ব্যাপারটা। আপ দেয়ার ইন দ্য স্কাই, এবার সে আকাশের দিকে তাকালো, আকাশটা আবার কি হয়ে গেছে, অন্যরকম। অন্যরকম বলতে আন্ডারলাইন করবি, আপ দেয়ার ইন দ্য স্কাই দ্য ক্লাউডস ওয়্যার রাম্বলিং। আকাশের দিকে তাকালো, মেঘগুলো কেমন করছে, রাম্বলিং। রাম্বলিং মানে গর্জন করা, মেঘের গর্জন শোনা যাচ্ছে। তার মানে ঘটনাক্রমটা আরেকবার পড়ি। ঘটনাক্রমটা কি ছিল, যখন সে রাত্রিবেলার দিকে আকাশের দিকে তাকালো, প্রথম একদম সে কি দেখলো, ক্লাউডস গুলো গ্যাদার করেছে, আকাশের মধ্যে মেঘগুলো জড়ো হয়েছে। ফার্দার যখন আবার তারপরে সে ঘুমাতে চলে গেল, তখন নিজেকে কি অবস্থায়, মানে আকাশটাকে কি অবস্থায় দেখতে পেলো, ফুল অফ স্টার্স, একদম ক্লিয়ার হয়ে গেছে, আকাশটা পরিষ্কার হয়ে গেছে। ফার্দার যখন ঘুমিয়ে ওঠার কিছুক্ষণের মধ্যে তার অ্যাক্সিডেন্টালি কোনো কারণে ঘুমটা ভাঙলো, তখন সে ঘুম থেকে উঠে কি দেখতে পাচ্ছে, অলমোস্ট মাঝরাত বা মাঝরাত্রি হয়ে গেছে, এরকম টাইপের একটা ব্যাপার। এবং মেঘটা কি করছে, গর্জন করছে সেই মুহূর্তে। এই অবধি সবার মাথায় ঢুকেছে, কারোর কোনো প্রবলেম নেই তো, ফাইন। ইন দ্য অকেশনাল ফ্ল্যাশেস অফ লাইটনিং, মাঝে মধ্যে, অকেশনাল মানে মাঝে মধ্যে, ফ্ল্যাশেস অফ লাইটনিং বজ্র বিদ্যুৎ, বিদ্যুতের কি হচ্ছে, ঝলকানি আকাশের মধ্যে। ঝলকানিতে কি দেখা যাচ্ছে, আন্ডারলাইন করবি, ইন দ্য অকেশনাল ফ্ল্যাশেস অফ লাইটনিং দে ওয়্যার ডেন্স অ্যান্ড ব্ল্যাক। প্রশ্ন হচ্ছে দেটা কে, দে মানে ক্লাউডস, মেঘ। যখন আকাশের মধ্যে মেঘগুলো গর্জন করছে, তখন সেই গর্জনের চোটে ওই যে বিদ্যুতের যে আলোটা হচ্ছে বা ঝলকানি যেটা হচ্ছে, সেই ঝলকানিতে মেঘগুলোকে দেখা যাচ্ছে। মেঘগুলোর কালারগুলো কেমন, ডেন্স মানে ঘন, যেটার থেকে তোরা ফিজিক্যাল সায়েন্সে, আচ্ছা তো সবার ফিজিক্যাল সায়েন্স আছে না এখন, না ফিজিক্যাল সায়েন্সে ডেন্সিটি পড়েছিস, ঘনত্ব, ডেন্স থেকে ডেন্সিটি কতটা এসছে। তার মানে ডেন্স অর্থাৎ ঘন, এবং ব্ল্যাক, মেঘগুলো কেমন, কালো। এবার স্বাভাবিকভাবে নর্মাল হিউম্যানে, আমাদের মতন সাধারণ ব্যক্তিদের ক্ষেত্রে দাঁড়িয়েও যদি আমরা আকাশে মেঘ দেখি, আমরা কি পূর্বাভাস দিই, বৃষ্টি হবে। কিন্তু তার সাথে সাথে এটাও সত্যি যে সব মেঘে বৃষ্টি হয় না। তার মানে ফ্যাক্টরটা হচ্ছে, ও তো বাচ্চা মানুষ, ও তো আর অত কিছু জানে না যে সব মেঘে বৃষ্টিপাত হয় কি হয় না। ও আকাশে মেঘ দেখেছে, তার মানে কোথাও না কোথাও এটা ওর এক্সপেকটেশন জন্মেছে ওর ভেতরে যে এইবার কি হবে, বৃষ্টি হবে। ইট লুকড অ্যাজ ইফ ইট উড বি রেইনিং, দেখে কি মনে হচ্ছে যেন বৃষ্টি শুরু হবে। রেইন উড হ্যাভ রুইনড হিজ স্লিপ, হি নিউ, সে জানতো, কি জানতো, রুইন মানে হচ্ছে একদম মেচাকার করে দেওয়া, এরকম টাইপের। বৃষ্টি হলে তার আর ঘুম হয় না, মানে তার কি ইচ্ছা করে, বৃষ্টির দিকে জানলা দিয়ে শুধুমাত্র তাকিয়ে থাকি। এবার স্বাভাবিক, যদি সারা রাত না ঘুমায় তো পরের দিন তো সকালবেলায় তো শরীর খারাপ লাগবে।
তাহলে রেইন যদি বৃষ্টি যদি শুরু হয়ে যায় তাহলে তার স্লিপ কি হয়, রুইন্ড হয়। রুইন মানে অ্যাকচুয়ালি ধ্বংস হয়ে যাওয়া। এই ক্ষেত্রে দাঁড়িয়ে ঘুম ধ্বংস হয়ে যাবে এরকম তো আর ব্যাপার নয় যে বোম মেরে ঘুম উড়িয়ে দিল, ওরকম টাইপের ব্যাপারটা। কি ঘুম ধ্বংস হবে না, মানে ব্যাপারটা হচ্ছে ঘুম হবে না, এই ব্যাপারটা সে বুঝতে পেরেছিল। ঘুম নষ্ট হয়ে যাবে, এক্স্যাক্টলি। when he got up in the morning, এবার তার মানে সে কি করেছে, না বাবা বৃষ্টি হবে, আমার ঘুম হবে না, তার থেকে কি করি, ঘুমিয়ে পড়ি, এই বলে সে ঘুমিয়ে পড়েছে। পরের দিন সকালবেলা যখন সে জেগে উঠেছে, এবার চিন্তা কর, পরের দিন সকালবেলা যখন সে জেগে উঠবে তার এক্সপেকটেশন ওয়াইজ কি হওয়ার কথা, বৃষ্টি হওয়ার কথা। এবং বৃষ্টি হলে চারিদিকটা দেখলে সেটা মোটামুটি আইডিয়া করা যায়, আন্দাজ করা যায়, বোঝাই যায়। দেখে নি কি হচ্ছে, বলছে when he got up in the morning, underline, he was amazed, যখন সে সকালবেলায় ঘুম থেকে উঠলো সে অবাক হয়ে গেল। কি অবাক, the sky was clear and empty, আকাশ একেবারে পরিষ্কার, empty মানে মেঘের লেশ মাত্র নেই। পরের লাইনটাও, not a trace of rain in the courtyard, উঠোনে এক ছিটে ফোঁটা বৃষ্টি নেই। অদ্ভুত ব্যাপার, আগের রাত্রিবেলা এত মেঘ করলো, একটুও বৃষ্টি হলো না। এই থেকেই ওর মনের মধ্যে কি করেছে, প্রশ্নটা দানা বেঁধেছে। যদি মেঘ থেকে সঙ্গে সঙ্গে বৃষ্টি হয়ে যেত তাহলে তো বুঝতেই পারতো যে চলো মেঘ হয়েছে, বৃষ্টি হয়ে গেছে, ঝামেলা শেষ। কিন্তু মেঘ হয়েছিল, বৃষ্টি হয়নি, ও সেই টাইমটায় কি করেছিল, ঘুমিয়ে পড়েছিল। ওর প্রশ্নটা এবার এইটাই, ও তো ঘুমাচ্ছিল, ও তো বুঝতে পারেনি মেঘগুলো গেলটা কোথায়। এই জন্যই সবাইকে জিজ্ঞাসা করছে যে মেঘ তো ছিল আকাশে, আমি তো দেখেছিলাম নিজের চোখে যে মেঘ হয়েছে, কিন্তু বৃষ্টি তো হলো না। তার মানে মেঘগুলো কোথাও না কোথাও তো যাবে আকাশে ভেসে ভেসে, সেটা কোথায় গেল আমি দেখিনি, মানে ছেলেটার কথা বলছি, আমি দেখিনি কারণ আমি ঘুমিয়ে পড়েছিলাম। কেউ না কেউ তো দেখেছে, গ্রাস কাটার দেখেছে, ফার্মার দেখেছে, হতে পারে মা দেখেছে, যাকে তাকে কি করছে ও প্রশ্ন করে বেড়াচ্ছে যে মেঘগুলো আলটিমেটলি গেলটা কোথায়। রুট কজটা বোঝা গেল কোয়েশ্চেনের মনের মধ্যে প্রশ্নটা আসার জন্য। ফাইন, তাহলে এইখানে যে জায়গাটা শেষ হচ্ছে ওখান থেকে কি ফার্স্ট ইউনিটটা শুরু হচ্ছে? হ্যাঁ এক্স্যাক্টলি, এটা ফ্ল্যাশব্যাকে গিয়ে তারপরে ফার্স্ট ইউনিটটা শুরু হচ্ছে, একদম একদম ঠিক। এবং কি, হি ওয়াজ সারপ্রাইজড এন্ড স্যাডেন্ড, এবং সে কি হলো, সারপ্রাইজড হয়ে গেল, অবাক হয়ে গেল, স্যাডেন্ড মনে মনে একটু কষ্টও পেল। The clouds had moved across the skies without shedding a drop of rain. মেঘগুলো কি করেছে, মুভড অ্যাক্রস দ্য স্কাইজ, আকাশ দিয়ে চলে গেছে। স্কাইজ বলেছে, স্কাই বলেনি, মানে আকাশটাকে যেন মনে হচ্ছে খন্ড খন্ড করে কি করা হয়েছে, বিভক্ত করা হয়েছে। ওদের লোকালিটিতে নেই, অন্য কোনো লোকালিটিতে গেছে। আকাশ তো একটাই, আমরা জানি টেকনিক্যালি আকাশ একটাই হয়, কিন্তু ওদের লোকালিটিতে মেঘ কোথাও নেই, তার মানে নিশ্চয়ই অন্য কোথাও অন্য কোনো জায়গাতে মেঘটা গেছে, তাই জন্য স্কাইজ আকাশটাকে ডিভাইড করা হয়েছে। উইদাউট শেডিং এ ড্রপ অফ রেইন, এক ছিটে ফোঁটাও বৃষ্টি না ঘটিয়ে, শেডিং মানে বৃষ্টি ঘটানো, বৃষ্টি ঝরানো, এক ছিটে ফোঁটাও বৃষ্টি না ঝরিয়ে কি করেছে, মেঘগুলো বেরিয়ে গেছে। অ্যান্ড ইট স্যাডেন্ড হিম টু থিঙ্ক দ্যাট হি হ্যাড ফলেন অ্যাসলিপ, তার খুব খারাপও লাগলো, এটা কষ্টও হলো। কি কষ্ট হলো, ইস ঘুমিয়ে পড়েছিলাম, যদি না ঘুমাতাম তাহলে কি করতাম, দেখতে পেতাম, কাকে দেখতে পেতাম, মেঘগুলোকে দেখতে পেতাম। কি দেখতে পেতাম, কোথায় ভেসে ভেসে যাচ্ছে সেই ব্যাপারটাকে বুঝতে পারতাম বা দেখতে পেতাম। তো বলছে স্যাডেন্ড হিম টু থিঙ্ক হি হ্যাড ফলেন অ্যাসলিপ হ্যাড হি স্টেড অ্যাওয়েক, যদি সে জেগে থাকতো। হ্যাড বলতে এখানে ইফের মতন কাজ করেছে, ইফ হি স্টেড অ্যাওয়েক না বলে আমরা কি বলছি, হ্যাড হি স্টেড অ্যাওয়েক, যদি সে জেগে থাকতো। পারহ্যাপস দ্য ক্লাউড উড নট হ্যাভ ডিসঅ্যাপিয়ার্ড লাইক দ্যাট, যদি সে জেগে থাকতো মেঘগুলো হয়তো এইভাবে ডিসঅ্যাপিয়ার করতে পারতো না। ডিসঅ্যাপিয়ার মানে অদৃশ্য হয়ে যাওয়া, মেঘগুলো হয়তো এইভাবে অদৃশ্য হতে পারতো না। ইট উড হ্যাভ বিন দ্য সিজনস ফার্স্ট রেইনফল, আন্ডারলাইন করতে হবে। ইট উড হ্যাভ বিন, উড হ্যাভ বিন কোথায় ইউজ হয়, সম্ভাবনা অর্থে। এটা হতে পারতো, এটা হতে পারতো, হতো আর হতে পারতোর মধ্যে তফাৎ আছে, হতো আর হতে পারতোর মধ্যে কি রয়েছে, তফাৎ রয়েছে। যেমন কথার কথা, আমি মাধ্যমিকে এত পেয়েছি, এইটা পেয়েছি বাস্তব, আমি মাধ্যমিকে এত পেতে পারতাম, মানে পাইনি, পেতে পারতাম বাট সামহাউ পাইনি, ব্যাপারটা এরকম ধরনের। তো এটা সিজনের প্রথম রেইনফল হতে পারতো, এরকম ধরনের ব্যাপার। স্যার উইলের পাস্ট ফর্ম, উইলের পাস্ট ফর্ম। দ্য মান্থস অফ দ্য রেইনস ওয়াজ স্লিপিং অ্যাওয়ে, বৃষ্টির যে মাসগুলো সেটা ক্রমশ কি হচ্ছে, স্লিপ অ্যাওয়ে করে যাচ্ছে, বেরিয়ে চলে যাচ্ছে টাইপের একটা ব্যাপার। ক্রমশ বৃষ্টির মাসগুলো বেরিয়ে চলে যাচ্ছে। এখন একটা বড় প্রশ্ন হচ্ছে, আমাদের অর্থনীতির ক্ষেত্রে বৃষ্টিটা বড় একটা ম্যাটার করে। কেন ম্যাটার করে, বিকজ ফসল ফলানোর ক্ষেত্রে দাঁড়িয়ে বৃষ্টিটা খুব বড় একটা ম্যাটার করে।
বৃষ্টির পরিমাণ যদি বাড়ে সেটাও যেমন সমস্যা, অতিবৃষ্টি, বৃষ্টির পরিমাণ যদি কমে সেটাও আবার সমস্যা, মানে অনাবৃষ্টি, এরকম টাইপের একটা ব্যাপার। তার মানে ব্যাপারটা হচ্ছে আলটিমেটলি দাঁড়িয়ে বৃষ্টিটা ব্যালেন্সে থাকাটা উচিত। ওর টেনশনটা কোথায়? ওর টেনশনটা হচ্ছে বৃষ্টির মাসগুলো ক্রমাগত বেরিয়ে যাচ্ছে। তার মানে যদি বৃষ্টির এক একটা দিন করে বেরিয়ে চলে যায়, তার মানে বৃষ্টি কি হবে? হবে না, অনাবৃষ্টি দেখা যাবে। তাহলে যদি অনাবৃষ্টি দেখা যায়, ফসল কি করে ফলবে? আর যদি ফসল না ফলে, তাহলে ন্যাচারাল ব্যাপার, চাষিদের যেটা সব থেকে বড় টেনশন থাকে, খাবোটা কি। খুব বেসিক একটা কোয়েশ্চেন। যদি আমার ফসল না ভালো হয় বা যদি মার্কেটে ভালো না করে মানে না বেচতে পারি, তাহলে ফ্যামিলিকে কি খেতে দেবো? খুব বেসিক একটা প্রশ্ন, যেটা ম্যাক্সিমাম চাষিদের ক্ষেত্রেই থাকে। ওকে, তো বলছি ইট উড হ্যাভ বিন দ্য সিজনস ফার্স্ট রেইনফল। ওকে, হ্যাঁ, দ্য মান্থ অফ রেইনস ওয়াজ স্লিপিং অ্যাওয়ে, তো মান্থ অফ দ্য রেইনস সেটা বেরিয়ে যাচ্ছে। হি লুকড আপ ওয়ান্স এগেইন অ্যাট দ্য স্কাইজ, সে আবার আকাশের দিকে তাকালো। নট আ সিঙ্গেল প্যাচ অফ ক্লাউড, একটা ছিটে ফোটাও মেঘ নেই, মানে প্যাচ মানে দাগ, মানে মেঘের একটা দাগও নেই ওই জায়গাটায়। দ্য সান বিট ডাউন অন হিজ হেড ফ্রম এ ক্লিয়ার স্কাই, সূর্য কি করছে? উত্তাপ দিচ্ছে অন হিজ হেড, তার মাথার উপরে, মনে হচ্ছে একেবারে, মানে ওই গরমের মধ্যে যেরকম তীব্র গরমে মনে হয় কি একেবারে গনগনে আঁচের মধ্যে এরকম টাইপের অবস্থা, মনে হচ্ছে মাথার উপরে সূর্য উঠে গেছে এরকম। ফ্রম এ ক্লিয়ার স্কাই, আকাশ একেবারে পরিষ্কার। ইন দ্য ফিয়ার্স হিট, প্রবল হিটে বা প্রবল উত্তাপে, হি ওয়াকড বিটুইন দ্য ফিল্ডস, প্রবল উত্তাপের মধ্যে সে মাঠের মাঝখান দিয়ে কি করতে লাগলো? হাঁটতে লাগলো বা যেতে লাগলো। অর্থাৎ দুটো মাঠের মাঝখান দিয়ে কি পথ থাকে, কে বলতে পারবে? ভেরি গুড, আল পথ। তো ন্যাচারাল ওপর এই আলের ওপর দিয়ে সে কি করতে লাগলো? যেতে লাগলো। এবং কি, হিজ বডি ওয়াজ অন ফায়ার, তার শরীরটা মনে হচ্ছে আগুন, অগ্নিদগ্ধ হয়ে গেছে, এত গরম চারিদিকে। হিজ থ্রোট ড্রাই, তার গলা শুকিয়ে গেছে, চোখট হয়ে যাচ্ছে। আয়ুষীরও গলা চোখট হয়ে যাচ্ছে, উনি জল খেয়ে নেন। আফটার ক্রসিং সেভারাল ফিল্ডস, বেশ কয়েকটা মাঠ অতিক্রম করার পরে, হি স এ লার্জ ট্রি, বেশ কয়েকটা মাঠ অতিক্রম করার পরে সে কি দেখতে পেল? একটা বিরাট বড় গাছ দেখতে পেয়েছে। ইন হুজ শেড, যার ছায়াতে, এ পার্সিয়ান হুইল টার্নড জেন্টলি, পার্সিয়ান হুইলটা একটু আন্ডারলাইন, একটা বড় গাছ, কি বাবা? আমি সব বলে দেবো, আমি এখন ওই লাইনের ব্যাখ্যাটা শুরু করিনি, ঠিক আছে? আমি ব্যাখ্যাটা করলেই তুমি বুঝতে পারবে। যদি তুমি তখন না বুঝতে পারো, তখন আমাকে জিজ্ঞাসা করবে, ঠিক আছে? কোশ্চেন করার মানে বোঝানোর আগে জিজ্ঞাসা করো না, তাহলে আমি তো তোমাকে পেছন থেকে নিয়ে কোনো একটা সেন্টেন্স ধরে বলতে পারি, বলো এবার এটা কি। আমি যেটা পড়ানোর পরে যদি তুমি না বুঝতে পারো, দেন জিজ্ঞাসা করো। আমি যেটা ব্যাখ্যা করিনি, তুমি আগে জিজ্ঞাসা করলে তো পড়ানোর মাঝখানে ব্যাঘাত করছে, ফ্লোটা নষ্ট হয়ে যায়। ইন হুজ শেড আ পার্সিয়ান হুইল টার্নড জেন্টলি, যেখানে একটা পার্শ্বিক চক্র ঘুরে বেড়াচ্ছে। প্রশ্ন হচ্ছে পার্শ্বিক চক্র ব্যাপারটা কি? মেলাতে নাগরদোলা কারা কারা দেখেছে? চড়ার অভিজ্ঞতাটা পরে শুনছি, সবাই অলমোস্ট, তাই না? সবাই মেলায় নাগরদোলা দেখেছিস অ্যাটলিস্ট। চড়েছে কজন? অনেকে চড়েছে, চড়ে আবার বমিও করেছে অনেকে, এইসব হিস্ট্রি রয়েছে না অনেকের। আচ্ছা, নামিয়ে ফেল, হাত নামিয়ে ফেল। বিষয়টা হচ্ছে নাগরদোলা যে প্রিন্সিপাল বা থিওরির ওপরে বেস করে চলে, পার্সিয়ান হুইল বা পার্শ্বিক চক্র এক্স্যাক্টলি সেই থিওরির ওপর বেস করে চলে। আচ্ছা, নাগরদোলা যারা চড়েছিস তারা তো বেটার বুঝতে পারবি, নাগরদোলা যারা চড়িসনি অ্যাটলিস্ট দেখেছিসও, তাদের পক্ষেও ব্যাপারটা রিলেট করাটা সহজ হবে। কিরকম টাইপের? নাগরদোলায় কি থাকে? নাগরদোলাটা এরকম গোল করে ঘুরতে থাকে, সেখানে একটা বসার জায়গা থাকে, তাই না? প্রত্যেকটা জায়গাতে আই থিঙ্ক দুজনের বোধহয় বসার একটা, দুজনের একটা বসার একটা জায়গা থাকে, এরকম ধরনের, হ্যাঁ, বসার একটা জায়গা থাকে। এইবার ফ্যাক্টরটা হচ্ছে নাগরদোলাটা যখন ওপর দিয়ে টানা এরকম ধরে ঘুরতে থাকে, কখনো ধর কথা তুই আর তোর মা উঠলেন দুজনে নাগরদোলায়, এরকম টাইপ। আমি এটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি। তোরা নিচ থেকে উঠলি, নাগরদোলাটা চড়া শুরু করলো, ঘুরলি সর্বোচ্চ লেভেলে গেলি, আবার ঘুরতে পাক্ষে থেকে আবার নিচে আসবি। এক্স্যাক্টলি তাই তো হয়। পার্শ্বিক চক্রে যেই জায়গাটায় মানুষজন বসে, জাস্ট কল্পনা করে নে ওই জায়গাটার মধ্যে আদার্স কিছু না, একটা করে জলের বালতি বসানো থাকে, একটা করে কি থাকে? জলের বালতি বসানো থাকে। এইবার জলের বালতিটা কিভাবে লোড করতে হয়, মানে জলটাকে ঢালতে হয় কিভাবে? যেরকম ভাবে নাগরদোলাতে লোকজন ওঠে, তুই তোর মা প্রথমটায় উঠলি, কথার কথা আমি প্রত্যেকের মাকে দিয়ে এক্সাম্পল দিচ্ছি। ফর এক্সাম্পল আয়ুষীর মা ফার্স্টেরটাতে উঠলেন, ধরে নিলাম সবাই একটা নাগরদোলাতে একসাথে উঠেছিস,
ভেবে একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন যেখানে প্রত্যেকে একটাই নাগরদোলার ভেতরে একসাথে উঠেছিস, এতগুলো থাকে না, তাও বলছি। পরেরটায় ঐশানীর মা উঠলেন, তারপরেরটায় শুভশ্রীর মা উঠলেন, তারপরেরটায় রূপার মা উঠলেন, সিমরানের মা উঠলেন, আয়ুষীওয়ানের মা উঠলেন, এরকম টাইপের ভাবে পরপর করতে করতে বিন্দিজার মা, স্নিগ্ধার মা, এরকম পরপর করতে করতে বা যতজন ছেলেরা রয়েছিস প্রত্যেকের সাথে প্রত্যেকের মা উঠলেন। এইবার যখন উঠলেন তার মানে কি হলো, নাগরদোলাটা নিচে এসছে, ফার্স্ট নিচে আসাতে অনিকের মা উঠেছে, অনিকের মাকে ওপরের দিকে তুলে দেওয়া হয়েছে। নিচের জায়গাটা এসছে, দেবদীপওয়ানের মা উঠেছে, দেন আবার ওটাকে ঘুরিয়ে তুলে দেওয়া হয়েছে, সৌগতর মা উঠেছেন, দেন আবার ওটাকে তুলে ওপরের দিকে করে দেওয়া হয়েছে। সেম ভাবে প্রত্যেকের মা প্রত্যেকের সাথে উঠছেন। এইবার ঠিক সেম ভাবে জলের বালতিগুলোকে কিভাবে লোড করা হচ্ছে বোঝা যাচ্ছে জিনিসটা। ফার্স্ট জলের বালতি লোড করা হলো, ওপরের দিকে তুলে দেওয়া হলো, সেকেন্ড জলের বালতি আবার লোড করে দেওয়া হলো, তুলে দেওয়া হলো, থার্ড জলের বালতি লোড করে দেওয়া হলো, তুলে দেওয়া হলো, এইভাবে পরপর চলতে থাকছে। এইবার যখন নাগরদোলাটা ঘুরছে, হ্যাঁ বল স্যার, জল কি আপনি আর তোলা হয় না অটোমেট থাকে? ওটা পাম্পিং সিস্টেমও থাকে কোনো জায়গাতে, যারা পাম্প অ্যাফোর্ড করতে পারে না ম্যানুয়ালি করে। মানে সব চাষি তো আর পাম্প অ্যাফোর্ড করতে পারে না, স্বাভাবিকভাবে তখন ম্যানুয়ালিও করে। ওকে, এইবার পরপর জল লোড করা হয়ে গেল। এইবার যখন জলটা ছিটাবে ওপর দিক থেকে, জলটা যখন যাবে জমির মধ্যে, একদম সর্বোচ্চ লেভেলের যে পোর্শনটা থাকবে সেইখান থেকে দূরের অবধি যাবে তো জমিটাতে, সর্বোচ্চ লেভেল থেকে দূরে যাবে তো। ধরো আমি একতলার ছাদে দাঁড়ালে যতটা দেখতে পাবো, চারতলার ছাদে দাঁড়ালে বেশি দেখতে পাবো তো। এক্স্যাক্টলি সেম প্রিন্সিপাল, এইটা তো তাই। তার মানে ওপরের দিকে যখন জলটা থাকবে তখন সেটা একদম জমির সর্বোচ্চ লেভেলে যাবে, তারপরেরটা তার থেকে একটু কম লেভেলে যাবে, তারপরেরটা তার থেকে একটু কম লেভেলে যাবে। এই করতে যেটা সব থেকে নিচে সেটার থেকে একদম সামনের দিকটায় জল পড়বে। তার মানে ওভারঅল গ্রাউন্ডটা কভার হলো, হ্যাঁ কি না? দূর থেকে কাছ অবধি, মানে দূরের থেকে কাছের অবধি টোটাল গ্রাউন্ডটা কভার হলো তো। এটাতে কি বাঁচে? লেবার বাঁচে, পরিশ্রম বেঁচে যায়, হার্ড ওয়ার্ক বেঁচে যায়, পরিষ্কার কথা, স্মার্ট ওয়ার্ক, তাই না? হার্ড ওয়ার্ক আর স্মার্ট ওয়ার্ক, তার মানে এটা কি হার্ড ওয়ার্ক নয়, এটা কি স্মার্ট ওয়ার্ক, ব্যাপারটা এরকম। তার মানে একই সাথে আমি কি করলাম, যদি ম্যানুয়ালি জল দিতাম তাহলে প্রচুর টাইম লাগতো। আমি কি করছি, প্রত্যেকটা এরকম বালতিগুলোকে লোড করে দিচ্ছি, লোড করে দিয়ে জলগুলো পড়ছে এবং টোটাল দূরের থেকে কাছের অবধি ল্যান্ডটা কভার হয়ে যাচ্ছে। দ্যাট ইজ দ্য বেসিক প্রিন্সিপাল অফ পার্সিয়ান হুইল। বোঝা গেল নাগরদোলার মতো? এবার বুঝতে পেরেছিস? দেখলি বোঝানোর পরে কতটা ক্লিয়ার হয়। It was like he had reached an oasis in the middle of a desert. Underline. It was like he had reached an oasis in the middle of a desert. যেন মনে হচ্ছে সে একটা মরুদ্যানে পৌঁছে গেছে। ওয়েসিস মানে মরুদ্যান, ডেজার্ট মানে মরুভূমি। তার মানে সে যেন মনে হচ্ছে মরুভূমির ভেতরে একটা মরুদ্যানে পৌঁছে গেছে। স্যার মরুভূমি কোনটা? যখন ছেলেটা ওই আলপথ ধরে যাচ্ছিল, ওর বডিটা কেমন ছিল? অগ্নিদগ্ধ অবস্থায়, প্রায় গলা কি হয়ে গেছিল, শুকিয়ে গেছিল। জেনারেলি এইরকম অনুভূতি কোথায় হতে পারে? মরুভূমিতে, ডেজার্টে গেলে, যেখানে জল টলের একদমই ব্যাপার নেই। আচ্ছা, এবার মরুদ্যান কোন জায়গাটা? যেখানে সামান্যতম উদ্ভিদ দেখতে পাওয়া যায় মরুভূমির ভেতরে, যেখানে একটু আধটু হয়তো খোঁজাখুঁজি করলে হয়তো একটু জল টল দেখতে পাওয়া যাবে, এরকম টাইপের একটা ব্যাপার। তার মানে ওই জায়গাটাকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? পার্সিয়ান হুইল। মরুদ্যানের কনসেপ্টটাকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? পার্সিয়ান হুইলের সঙ্গে। তো বলছে ইট ওয়াজ লাইক হি হ্যাড রিচড অ্যান ওয়েসিস ইন দ্য মিডল অফ এ ডেজার্ট। তার মানে ডেজার্টটা কোনটা? গোটা মাঠটা বা মাঠের যে রাস্তাগুলো। আর ওয়েসিস কোনটা? পার্সিয়ান হুইল। হি রিচড দ্য শেল্টার অফ দ্য ট্রি। সে গাছের শেল্টার অবধি পৌঁছালো, ছায়া অবধি পৌঁছালো। অ্যান্ড স্প্ল্যাশড দ্য কুল ওয়াটার ফ্রম দ্য পার্সিয়ান হুইল অন হিজ ডাস্টি ফিট। এবং স্প্ল্যাশ করলো, ছেটালো, ঠান্ডা জল ছিটিয়েছে। কোথায় ছিটিয়েছে? পার্সিয়ান হুইল থেকে তার ধুলো মাখা পায়, মানে যেইটা বালতিটা একদম নিচের দিকে ছিল, ওই বালতি থেকে একটু জল নিয়ে পাটাগুলোকে ধুয়ে ফেললো। আন্ডারলাইন করতে হবে, হি রিচ থেকে শুরু করে ডাস্টি ফিট অবধি। আবার পরের লাইনটাও আন্ডারলাইন। তো ওই জলটা নিয়ে কি করলো, একটু পায়ে ছিটকালো বা ছিটিয়ে একটু ধুলো পাগুলো নোংরা লেগে গেছে। দেন হি ওয়াশড হিজ হ্যান্ডস অ্যান্ড ফেস অ্যান্ড ড্র্যাঙ্ক হিজ ফিল। তারপরে সে তার হাত ধুলো, তার মুখ ধুলো এবং ড্র্যাঙ্ক হিজ ফিল মানে একেবারে স্যাটিসফ্যাক্টরি লেভেলে পান করলো। মানে যতটা জল ওর পান করার টেস্টটা পেয়েছিল ততটা জলই কি করলো, পান করলো। পরিপূর্ণভাবে পান করলো। এক্স্যাক্টলি। বন্ধ করে দাও।